সংকোচনশীল গুণাঙ্ক। সংকোচন গুণাঙ্ক কাকে বলে পড়েছিলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে। জি স্যার। এই সংকোচন গুণাঙ্কটা আমি আগে যে বাকিগুলো অনেক কাজ আছে, গ্রাফটা আছে, আবার সেগুলো ক্লিয়ার, কারণ প্রত্যেকটা জিনিস ক্লিয়ার না করে উদ্দীপকে যাওয়া যায় না। উদ্দীপকে যাওয়ার মতো পরিস্থিতি এখন আমরা আসিনি। আগে সবগুলো গ্রাফ বুঝতে হবে তারপর। আচ্ছা একটু 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 দিয়ে তাকাও। সংকোচন গুণাঙ্ককে আমরা কয়টা নামে ডাকতে পারি বলতো? সংকোচনশীল গুণাঙ্ক কয়টা নামে বলো? 3টি। বলো। 3টা, বা পেশন গুণাঙ্ক বলা হয়। হ্যাঁ, পেশন গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। হ্যাঁ আচ্ছা, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। আচ্ছা সবার খাতে লেখা আছে। আচ্ছা এবার সবাই একটু শোনো ভালো করে, আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু বেসিক লিখবা, বুঝছো? আমি যেটা বলতে চাচ্ছিলাম সবাই দেখো, পিভি সমান জেড আর টি কালকে দেখাইছিলাম, সংজ্ঞাটা কালকে লিখে দিয়েছিলাম। সংজ্ঞাটা কোন বইতে লিখে দিয়েছিলাম বলো তো? বলো সংজ্ঞাটা কোন বইতে লিখে দিয়েছিলাম? বলো। হাজারিনাগ। আচ্ছা তাহলে বলো তো, যদি জেড ইকুয়াল টু 1 হয় তাহলে পিভি আর টি সমান হয়ে যায় না? এখন যদি জেড ইকুয়াল টু 1 ধরি তাহলে পিভি আর আরটি কি হয়ে যায়? সমান হয়ে যায়। তার মানে এখন এটা কোন ধরনের সমীকরণ বলো? এটা কোন ধরনের সমীকরণ দাঁড়ালো? এটা কার সমীকরণ? এই সমীকরণটা আদর্শ গ্যাসের সমীকরণ। হ্যাঁ, তাহলে স্পষ্ট, ঠিক আছে। তাহলে স্পষ্ট যে জেড এর মান যদি 1 ধরি এই সমীকরণটা আদর্শ গ্যাসের সমীকরণ হয়ে যায়। তাহলে বলো, তাহলে জেড এর মান 1 হওয়া মানে এটা কোন ধরনের গ্যাস বলো? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস। কারণ জেড এর মান 1 হলেই এই সমীকরণটি আদর্শ গ্যাস সমীকরণ আকার ধারণ করে। এই জন্য বলা যায় যে জেড এর মান 1 হলে এই সেই গ্যাসগুলি আদর্শ হবে। ব্যাস, তাহলে তুমি একটা জিনিস বুঝে গেছো, তাহলে বাস্তব গ্যাসের জন্য জেড এর মান কি হবে না? 1 হবে না। বলো 1 হবে না। 1 হবে না। বুঝে গেছো? কিন্তু আমি গ্রাফ লিখে বুঝে সব করে দেবো, আগে বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। তাহলে আদর্শ গ্যাসের জন্য জেড এর মান 1 হলেও বাস্তব গ্যাসের জন্য হবে না, হয় একের চেয়ে বড় হবে, নয় একের চেয়ে কি হবে? ছোট হবে। ছোট হবে। হ্যাঁ ঠিক আছে, একটা কিছু কিন্তু হবে না। কিন্তু কিন্তু কেউ বলো না আবার যে 1 কি কখনো সম্ভব না? সম্ভব, নিয়ন্ত্রণ করে যা করা যাবে। বাস্তব গ্যাসকে ওকে জোর করে আদর্শ গ্যাসের মধ্যে সমীকরণ মানাইতে পারা যাবে। পদ্ধতি অবলম্বন করতে হবে। কি করতে হবে? চাপ তাপ দিয়ে অনেক কাজ করতে হবে, সেটা পরের কথা। তো আগে আমরা এখন সংকোচনশীল গুণাঙ্কের সংজ্ঞাগত লিখে দিয়েছিলাম। এবার খাতার উপর লেখো, এই জিনিসটা একটু খাতা লেখো, আবার শিরোনাম নতুন করে শিরোনাম লেখো, শিরোনাম নতুন করে খাতার মাঝখানে। তার আগে একটা জিনিস লেখো সবাই, একটু দাঁড়াও, একটা জিনিস দাঁড়াও। তাহলে এখান থেকে কি লেখা যায়? পিভি সমান কি লেখা যায়? পিভি সমান কি লেখা যায়? আচ্ছা আচ্ছা একটু এটা দিয়ে তাকাও, তাহলে দেখো তো এরকম লেখা যায় কিন্তু জেড সমান, একটু দিয়ে তাকাবা, পিভি ইন্টু 1/RT। আচ্ছা যদি তাপমাত্রা ধ্রুবক হয়, তাপমাত্রা স্থির রাখলে তাপমাত্রা ধ্রুবক, তাপমাত্রা ধ্রুবক হলে আর তো ধ্রুবকই, তারপর তো এই রাশিটা ধ্রুবক কিনা? জি স্যার। বলে এই রাশির আচ্ছা যদি ধ্রুবক হয় তাহলে দেখো তো এরকম লেখা যায় কিনা? পিভি ইন্টু ধ্রুবক, তাহলে জেড স্পর্শন টু পিভি লেখা যায়, দেখো তো লেখা যায় কিনা যখন টি স্থির। এই লেখাটা একটু বেসিক হতো, বেসিক দিয়ে ডান পাশে হয় এটা বেসিক, তাহলে লেখো। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে পেশন গুণাঙ্কটা মানে আদর্শ গ্যাস সমীকরণে মানে এটা গুণ কেন হয়েছে, মানে গুণ হিসেবে কেন বসছে? এটা ভাগে হতে পারতো। ওই এটা মূলত বাস্তব গ্যাসের মূলায়তন আদর্শের মূলায়তন অনুপাতকে পেশন গুণাঙ্ক বলে। এই অনুপাতটা আনতে হলে তোমাকে গুণ আকার রাখতে হচ্ছে, ভাগ আকার রাখলে হচ্ছে না। বুঝতে পারছো?
তো ওই কালকে যে দেখাইছিলাম বাস্তব গ্যাসের মূলায়তন আদর্শ মূলায়তনকে পেশন গুণাঙ্ক বলে। এটা একটা প্রভাব অবশ্যই আছে, নাহলে কি এই জন্য যদি আমি ভাগাকারে রাখি তো ওই অনুপাতটা আসতেছে না, আয়তনটা আসতেছে না এই জন্য। আচ্ছা, এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই পেশন গুণাঙ্কের তুমি কি করবা সে বিষয়গুলো আমরা একটু পরিষ্কার করবো আজকে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু আমরা পরিষ্কার করবো। পেশন গুণাঙ্ক দিয়ে আমরা কি করবো সেটা একটু পরিষ্কার করবো আজকে। আচ্ছা, তাহলে একটু সবাই বুঝো। চলো আমরা একটা কথা বলি, শোনো। খাতা লেখো পেজ নাম্বার 51 অক্ষরপত্র। অক্ষরপত্র বেস্ট লিখছে এটা সহজ করে। পেজ নাম্বার 51 অক্ষরপত্র। আমরা অক্ষরপত্র শেষ করে আমরা মোটামুটি অর্ধেক শেষ করার পর অক্ষরপত্র, তারপর আমরা একটু হাজাই নাকে ঢুকবো, বেশি কিছু আছে কিনা সেটা শেষ করে দেবো। আমি বলে দেবো যেটা হাজাই নাক এর বলে দেবো এত 20টা। আচ্ছা, তাহলে যখন প্রশ্ন আসলে কোনো সমস্যা হবে না আর পরীক্ষাতে। আচ্ছা, এদিকে সবাই লেখা শেষ করছো? বলবেন ওই যে সংকোচনী গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, যেটা তুমি কত রাশি লিখছো এর শিরোনাম থাকবে উপরে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। আবার এই জিনিসটা হচ্ছে তোমার শিরোনাম। কাছের পাশে হলো পেজ নাম্বার 51 অক্ষরপত্র। রাইটের নাম সব বলে দিয়েছি। পেজ নাম্বার 51 অক্ষরপত্র। লিখা শেষ করছো? আচ্ছা, পৃষ্ঠা সহ লিখে রাখো পাশে। আর আমি এটা ইউজ করবো যার পড়াশোনাটা পিভি করতে আসছে, আগে থেকে ক্লিয়ার করে আসছে, করতে আসছে, ব্যাখ্যা দিছি। এবার আসো, এবার সবাই নোটটা রেডি করো। সব গ্রাফগুলো ক্লিয়ার করে এই যে টপিকটা কাজ করতেছে না, ব্যান্ডার সমীকরণ আছে সামনে, অনেক কাজ সামনে। এগুলো শেষ করার পর তার উদ্দীপক কি হবে সেটা পরের কথা। ফার্স্ট ইয়ার যেমন দিছিলাম ওই যে বাফার সলিউশনের 7টা নিয়ম দেখাইছিলাম, ওই নিয়ম বাইরে প্রশ্ন করতে পারে না। আর অঙ্কগুলো সব দেখতে হবে বাফার দ্রবণের, ঠিক সেরকম এখানে এই ধরনগুলো দেবো, বিভিন্ন ফরম্যাট দেবো। এখানেও প্রশ্নের স্টাইল কি স্টাইলে প্রশ্নগুলো হবে। এবার টেস্ট পেপার দেখতে আর অসুবিধা হবে না। আচ্ছা, আগে গ্রাফ ভালো করে বুঝতে হবে, তারপর অন্য কিছু। আচ্ছা, তাহলে পেজ নাম্বারটা লিখছো সবাই পাশে কি তাৎক্ষণিক দেখার জন্য? কোন বই পড়াচ্ছি সে বাসায় তাৎক্ষণিক দেখার জন্য পেজ নাম্বার লিখছো তো সবাই? আচ্ছা, এবার লেখো। এবার প্যারা ভেঙে সুন্দর করে এখানে লেখা শুরু করো। লেখো বাস্তব গ্যাসের আদর্শ আচরণী বিচ্যুতি। লেখো, নোট রেডি করো। বাস্তব গ্যাসের আদর্শ আচরণী বিচ্যুতি পেশন গুণাঙ্ক জের সাথে ব্যাখ্যা দেওয়া যায়। বাস্তব গ্যাসের আদর্শ আচরণী বিচ্যুতি পেশন গুণাঙ্ক জেড এর সাথে ব্যাখ্যা দেওয়া যায়। পেশন গুণাঙ্ক বলো, সংকোচনী গুণাঙ্ক বলো, যাই বলো, পেশন গুণাঙ্ক জেড এর সাহায্যে ব্যাখ্যা দেওয়া যায়। জেডটা বড় হাতে লিখবা। পেশন গুণাঙ্ক জেড এর সাহায্যে ব্যাখ্যা দেওয়া যায়, লিখছো? আচ্ছা, আদর্শ ক্ষেত্রে জেড এর মান 1, আদর্শ ক্ষেত্রে জেড এর মান 1। আদর্শ ক্ষেত্রে জেড এর মান 1 লেখা শেষ করবা। এবং আদর্শ ক্ষেত্রে এটি চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এবং আদর্শ ক্ষেত্রে এটি চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। আদর্শ ক্ষেত্রে এটি চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। লিখা শেষ করছো? লিখা শেষ করছো? আচ্ছা, কিন্তু বাস্তবের ক্ষেত্রে জেড এর মান 1-এর চেয়ে কম অথবা বেশি হবে। বাস্তবিক ক্ষেত্রে জেড এর মান 1-এর চেয়ে কম অথবা বেশি হবে। জেড এর মান 1-এর চেয়ে কম অথবা বেশি হবে। লিখা শেষ করছো? লিখা শেষ করছো? লিখা শেষ করছো? জি স্যার। আমি কিন্তু জি, স্যার।
লিখার পরে ব্যাখ্যা দেব, বুঝাই দেব, তারপর যত ইচ্ছে প্রশ্ন করবা। আপাতত তোমাদের লেখার কাজ এখন। লিখলে সুবিধা কি জানো? পড়াটা এখানে ক্লিয়ার হয়ে যায়, তারপর তো বুঝে দেবো, তারপর ঝামেলা শেষ। বাস্তবিক ক্ষেত্রে জেড এর মান দুটি বিষয়ের উপর নির্ভরশীল। বাস্তবিক ক্ষেত্রে জেড এর মান দুটি বিষয়ের উপর নির্ভরশীল। বাস্তবিক ক্ষেত্রে জেড এর মান দুটি বিষয়ের উপর নির্ভরশীল। বাস্তবিক ক্ষেত্রে জেড এর মান দুটি বিষয়ের উপর নির্ভরশীল। এক, চাপ, দুই, তাপমাত্রা। বাস্তবিক ক্ষেত্রে জেড এর মান দুটি বিষয়ের উপর নির্ভরশীল। এক, চাপ, দুই, তাপমাত্রা। এক চাপ, দুই তাপমাত্রা লেখা শেষ করবা। এক চাপ, দুই তাপমাত্রা লেখা শেষ করো। আচ্ছা, এবার লেখো, প্রথম লেখো চাপের প্রভাব। চাপের প্রভাব। চাপ প্রভাব লিখছো? দেখো, স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় জেড বনাম স্থির তাপমাত্রায় জেড বনাম পি এর স্থির তাপমাত্রায় জেড বনাম সংকোচনশীল গুণাঙ্ক জেড বনাম পি এ লেখিতং করলে, স্থির তাপমাত্রায় সংকোচনশীল গুণাঙ্ক জেড বনাম পি এর লেখিতং করলে, স্থির তাপমাত্রায় সংকোচনশীল গুণাঙ্ক জেড বনাম পি এ লেখচিত্র অঙ্কন করলে, অঙ্কন করলে দেখা যায় অতি নিম্ন চাপে লিখে অনুদ্ধ লিখবো। অনুদ্ধ, আমি কিন্তু কিছু বলি নাই, বুঝাইও দিই নাই, লেখাটা শেষ করবা। অনুদ্ধ 10 ATM চাপে, অতি নিম্ন চাপে লিখে পাশে ব্র্যাকেটে লেখো অনুদ্ধ 10 ATM চাপে, অনুদ্ধ 10 ATM চাপে, অনুদ্ধ 10 ATM চাপে। লিখা শেষ? লিখা শেষ? অনুদ্ধ 10 ATM চাপে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে থাকে। বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে থাকে। এর এই কারণগুলো ব্যাখ্যা দেবো সব কেন করে। এমন কোন লাইন আসবে না যেটা ব্যাখ্যা হবে না। বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। লিখা শেষ করছো? জি স্যার। আচ্ছা, তাহলে লেখো হাইড্রোজেন হিলিয়াম এই গ্যাসগুলোর ক্ষেত্রে জেটের মান, চাপ বৃদ্ধির সাথে জেটের মান, হাইড্রোহিলিয়াম এই গ্যাসগুলোর ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে জেটের মান আগে থেকে বাড়তে থাকে। হাইড্রোহিলিয়াম এই গ্যাসগুলোর ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে জেটের মান আগে থেকেই বাড়তে থাকে। আগে থেকে বড় হাতে লিখবে, কালকে লিখে দিয়েছে জেট কেমন লিখবা। আগে থেকে বাড়তে থাকে, অর্থাৎ এদের ক্ষেত্রে জেটের মান একের চেয়ে বেশি হয়। লিখা শেষ করছো? কিন্তু কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এই গ্যাসগুলোর ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এই গ্যাসগুলোর ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে স্থির তাপমাত্রায় চাপ বৃদ্ধির সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এই গ্যাসগুলোর ক্ষেত্রে স্থির তাপমাত্রায় চাপ বৃদ্ধির সাথে সাথে জেটের মান প্রথমে কমে।
স্থির তাপমাত্রায় চাপ বৃদ্ধির সাথে সাথে জেটের মান প্রথমে কমে। জেটের মান প্রথমে কমে দেখছ, জেটের মান প্রথমে কমে এবং এটি ন্যূনতম মানে পৌঁছার পর পুনরায় বাড়তে থাকে। এটি ন্যূনতম মানে পৌঁছার পর পুনরায় বাড়তে থাকে। ন্যূনতম মানে পৌঁছার পর পুনরায় বাড়তে থাকে। অর্থাৎ এইসব গ্যাসের ক্ষেত্রে সাধারণভাবে জেটের মান একের চেয়ে কম হয়। অর্থাৎ এইসব গ্যাসের ক্ষেত্রে সাধারণভাবে জেটের মান একের চেয়ে কম হয়। এইসব গ্যাসের ক্ষেত্রে জেটের মান সাধারণভাবে একের চেয়ে কম হয়। সাধারণভাবে একের চেয়ে কম হয়। স্যার লিখছি। অর্থাৎ এইসব গ্যাস অধিক সংকোচনশীল। অর্থাৎ এইসব গ্যাস অধিক সংকোচনশীল। এসব গ্যাস অধিক সংকোচনশীল। যার কারণে এই গ্যাসগুলোকে সহজে তরলে রূপান্তর করা যায়। যার কারণে এই গ্যাসগুলোকে সহজে তরলে রূপান্তর হয়। সহজে তরলে রূপান্তর করা যায়। লিখা শেষ করছো? শোনো, এইবার গ্রাফ ব্যাখ্যায় যাব। ব্যাখ্যার সময় লেখাটা সব বন্ধ, ব্যাস। কারণ নোটটা রেডি না করলে আরেকটা চ্যাপ্টার ঢুকলে তুমি সব ভুলে যাবে আগের গুলা। এই জন্য নোট রেডি করতে হবে, বুঝতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর সবকিছু। জমে জমে ঢুকলে অবস্থা কাহিনী যাবে, এগুলো সব মাথা কিছু থাকবে না। লিখেটা শেষ কর আগে। আমি বুঝে দেবো, লেখা শেষ করবা। যদি সবার লেখা শেষ হয় আমি একটু অন্য কাজ করবো আর কি। স্যার লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, অ্যামাগারে বক্ররেখা পারলে তোমার এটা জানার দরকার হবে না। আমি একটু বুঝে দিয়েছিলাম জেডের মান 1 হলে আদর্শ কেন, এটা ক্লিয়ার করছি। কিন্তু এই জন্য জেডের 1টা থাকবে জেডের জন্য, এটা অবশ্যই আদর্শ। তার মানে বুঝতে যাচ্ছ যে বাস্তব হলে জেডের মান 1 হবে না, হয় উপরে না নিচে, যে একটা কিছু হবে। আচ্ছা, আমি এখানে পাশে অ্যামাগার গ্রাফ আঁকতেছি, অ্যামাগার কার্ভ যেটা আঁকছি সেটা
অনেক প্রশ্ন করছে গতকাল। এটা আদর্শ গ্যাস ছিল, এটা এরকম ছিল, সবাই দেখো এরকম ছিল কিনা, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। যেহেতু অ্যাভোগাড্রোটা এরকম ছিল না। জি স্যার। আচ্ছা, এটা 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 হচ্ছে অ্যাভোগাড্রো কার্ভ, অ্যাভোগাড্রোর বক্ররেখা। এবার একটু বুঝো, আমি দুই জিনিসকে পাশাপাশি রাখছি যাতে তোমাদের একটা পড়লে আটটা পড়তে না হয়, যাতে খুব সহজে মনে রাখা যায়। দেখো, তোমাদেরকে আমি একটু আগে বেসিকে একটা জিনিস লিখে দিয়েছিলাম। বেসিকে বেসিক লিখে দিয়েছিলাম, মনে আছে? জ্যাড ইজ প্রপোর্শন টু পিভি ছিল না বেসিকে? ছিল কিনা? জি স্যার। আচ্ছা, একটু কথা বল না বললে আমি কেমন বুঝবো কে বুঝছে বুঝবে না? কাউকে দেখতেছি না, মনে হচ্ছে গাছের সাথে ক্লাস নিচ্ছি। একটু ভালো মন্দ কিছু বলবা তো। শোনো, জ্যাড ইজ প্রপোর্শন টু পিভি, একটু খেয়াল করবা। তাহলে এখানে এখানে কি এখানে কি ছিল বলে? এখানে কি ছিল? এখানে কি ছিল? পিবি ছিল। পিভি। জেড, পিভি ছিল। আমি এখানে পিভি জায়গায় কি জ্যাড লিখতে পারবো না? জি স্যার এখান পারবো। থেকে লেখা যাবে না, এই জায়গা থেকে যাবে। তাহলে পিভির সময় যা বলছিলাম জেড এর সময় তাই বলবো, শুধু পিভি জায়গায় জেড বলবো, আর সব ঠিক থাকবে। তবে একটা জিনিস পরিষ্কার, জেড এর ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে, 1 লিখতে হচ্ছে 1, কারণ আদর্শের জন্য জেড এর মান কত ছিল? কত ছিল বলো? স্যার 1। বলো। 1 ছিল। 1 ছিল। আদর্শের জেড এর মান 1 ছিল, এখানে জেড এর মান 1 টন কিছু না। আদর্শের জেড এর মান 1 কেন একটু ব্যাখ্যা দিচ্ছি। কারণ জেড এর মান 1 ধরলে যে সমীকরণটি দাঁড়ায় সেটি আদর্শের সমীকরণ হয়ে যায়। 1 ধরলে যে সমীকরণ দাঁড়ায় সেটি আদর্শের সমীকরণ হয়ে যাচ্ছে। এই যারা আদর্শের যারা মানে 1 বলতেছি, আমরা 1 বলতেছি আদর্শের জন্য। এবার 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 একটু সবাই শুনবা। তাহলে দুইটি পাশাপাশি রাখছি গ্রাফটা, সেম গ্রাফ, সেম গ্রাফ। ঠিক কিনা বলো আগে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এটা পড়লে এটা পড়তে হবে না, শুধু পিভির জায়গায় জেড বলবা, আর সব একই রকম লেখা। এবার তুমি বলো আদর্শের জন্য জেড এর মান কত? বলো আদর্শের জেড এর মান কত? 1 1 1 1। এটা একটু 1 লিখছি, এখানে 1টা লিখিনি, এখানে 1 হয়েছে একটু। এটা 0, এটা 0.5, এটা 1, এটা 1.5 এ বাড়বে। তাহলে তুমি বলো যে একই যদি রেখা হয়ে থাকে, তাহলে যদি আদর্শের জন্য যার মান 1 হবে, তাহলে বাস্তবের জন্য যার মান কি 1 হবে? চেয়ে কম বেশি হবে? বলো। স্যার কম বেশি হবে। কম বেশি হবে। তো হয় এটা নিচে, এটা 1 হচ্ছে কম হলে নিচে, 1 হচ্ছে বেশি হলে উপরে। এই গ্যাসগুলোর ক্ষেত্রে যার মান 1 হচ্ছে বেশি, এর যার মান 1 হচ্ছে কম। একের নিচে, এটা একের উপরে। এবার গত ক্লাসে বুঝেছিলাম চাপ বৃদ্ধির সাথে পিভির মান প্রথমে কমে, বুঝেছিলাম কিনা? বুঝেছিলাম কিনা বলো? জি স্যার। কালকে ব্যাখ্যা দিচ্ছি ওটা। চাপ বৃদ্ধির সাথে প্রথমে কমে আবার বাড়ে। কেন বাড়ে কেন কমে এটা ব্যাখ্যা দেওয়ার সময় এখন আসেনি, বলছিলাম। এটা ব্যান্ডেলার সমীকরণ পরে বুঝাবো। এখানেও চাপ বৃদ্ধির সাথে জেড এর মান প্রথমে কমে আবার বাড়ে। এদিকে কি বলছিলাম, চাপ বৃদ্ধির সাথে পিভির মান আগে থেকে বাড়ে, আদর্শ প্রত্যাশিত মানের চেয়ে বেশি হয়। কালকে লিখে দিচ্ছিলাম না এটা? বলো, লিখে দিচ্ছিলাম কেন বলো? জি স্যার। তাহলে এখানে তাহলে কি লিখবো? চাপ বৃদ্ধির সাথে জেড এর মান হাইড্রোহিলিয়ামের জন্য আগে থেকে বেশি হয়, অর্থাৎ এদের মান একের চেয়ে বেশি। অর্থাৎ অ্যাভোগাড্রো বক্ররেখায় আমি এখানে তুলে ধরছি হু হু হু, শুধু পিভির জায়গায় জেড বলছি, আরে একের চেয়ে কম বেশি বলছি, আর কিচ্ছু না। তুমি কি আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এবার একটু কথা বলার আছে, বুঝলে? লেখা কোনটা নিচে রাখবা কোনটা উপরে রাখবা সবাই ভালো ভালো জানো। কাকে সমান নিচে রাখবা, কাকে উপরে রাখবা। ওখানে একটা শব্দ কথা আসছে, কথা হচ্ছে নিম্ন চাপে অনূর্ধ্বে 10 ATM চাপে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে, এরকম একটা শব্দ আসছে ওখানে লেখা আছে।
আর বাকিগুলা অ্যামাগাটার মতন, শুধু পিপি জ্যাজ জ্যাট বলবো। কি কথা, কেন এই কথাটা কেন আসলো? আচ্ছা বলতো, বাস্তব গ্যাস আকর্ষণকে স্বীকার করে কি করে না? বলো আগে। স্যার করে। বাস্তব গ্যাস করে। আকর্ষণ করে, আদর্শ আদর্শ গ্যাস আকর্ষণকে স্বীকার করে কি করে না? করে না। করে না। না। এবার একটু দাঁড়াও, কথা শুনো আগে। ঠিক আছে, ফাইন, উত্তর দিচ্ছ, ভালো লাগছে। এবার আসো, আমি যদি চাপ বাড়াই, বলতো, যদি চাপ বাড়াই, চাপ যদি বাড়াই, আয়তন কি হবে? বলো, আয়তন কি হবে আসতে বলতো? স্যার কমবে। চাপ বাড়লে কমবে। কমে যাবে। আচ্ছা, আয়তন যদি কমে যায়, অনুঘনত্ব বাড়বে না কমবে? বুঝিয়ে বলো, মুখস্থ করবে না। বাড়বে। বাড়বে। ঘনত্ব বাড়বে। ঠিক আছে, ঘনত্ব যদি বাড়ে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। আচ্ছা, আকর্ষণ যেখানে বেশি, সেই জায়গাটা কার অনুকূলে? আদর্শ গ্যাস অনুকূলে না বাস্তব গ্যাস অনুকূলে? আদর্শ বাস্তব বাস্তব গ্যাসের অনুকূলে। কারণ তোমরা নিজেরাই তো একটু আগে বললা, আদর্শ আয়তনকে স্বীকার করে না, তারা আকর্ষণ পছন্দ করে না, বাস্তব গ্যাস পছন্দ করে। তুই যখন অনুকূলে ক্লোজ, তোমাদের মধ্যে একটা কে জানি একটা ইয়ে করে রাখছো, এই মিউট করো নাই, সাউন্ড গুলো আসতেছে, প্লিজ এই জায়গাটা মিউট করে রাখো, আমাকে এটা বুঝাইতে দাও। তোমাদের স্বার্থে বুঝাইতে, তোমাদের জন্য, তোমাদের প্রয়োজন এটা। শোনো, যে কথা বলতে আসছিলাম, এই জিনিসগুলো পরীক্ষা ভুল লিখে আসবে যে না বুঝতে থাকো, পুরো বই এত কিছু মাথা রাখা সম্ভব না। অ্যামাগাট পড়লে এটা পড়তে হয় না, কোথায় পার্থক্য সুরে সুরে বলে দিচ্ছি, যে এটা পড়তে হবে না, এখন মাথায় এটা রাখতে হবে না। এখন কথা হচ্ছে, যে কথা একটু স্পষ্ট বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে, আমি যখন চাপ বাড়াবো, অণুগুলো কাছে আসবে, কাছে আসলে আয়তন কমবে, বয়েলের সূত্র, আয়তন কমবে, আয়তন কমলে অণু ঘনত্ব বাড়বে, ঘনত্ব বলে অণুর মধ্যে আকর্ষণ বাড়বে। আচ্ছা, যেখানে আকর্ষণ বেশি, সেই পরিবেশটা কার? বাস্তব গ্যাসের না আদর্শ গ্যাসের? বাস্তব গ্যাসের। হ্যাঁ, বাস্তব গ্যাস আকর্ষণ চায়, আর যেখানে আকর্ষণ বেশি, এটা বাস্তব গ্যাসের পরিবেশ। তা উচ্চ চাপে যদি বাস্তব গ্যাসের পরিবেশ হয়, নিম্ন চাপে কি হবে? নিম্ন চাপ মানে কি? চাপে অণুগুলো দূরে যাবে না কাছে আসবে? বলো, দূরে যাবে না কাছে আসবে? স্যার দূরে যাবে। দূরে যাবে। আচ্ছা, অণুগুলো দূরে গেলে আকর্ষণ থাকবে কি থাকবে না? থাকবে না। থাকবে না। আচ্ছা, আকর্ষণ যদি না থাকে, ওই পরিবেশটা কার? আদর্শ গ্যাসের। এই তো ভালো, এই তো কথা লাইনে চলে আসছে কথাগুলো। তার মানে নিম্ন চাপে পরিবেশটা কার অনুকূলে? কার অনুকূলে? আদর্শ গ্যাসের অনুকূলে। আদর্শ গ্যাস। তাহলে নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। আমি কি এই শব্দটা বুঝতে পারছি? জি স্যার। আমি কি এই শব্দটা সবাইকে? আচ্ছা, এবার একটু সবাই শোনো। তাহলে নিম্ন চাপে বাস্তব আদর্শ আচরণ করে। এখন প্রশ্ন চলে, নিম্ন চাপ মানে কত চাপ? আপনি একটু হিসাব দিতে হবে। আপনি হিসাব দেন, চাপ নিম্ন মানে কত নিম্ন চাপ? আমাকে একটা লিমিট দিতে হবে আপনাকে। এই লিমিট উপরে যাবে, লিমিটের নিচে আসবো। সায়েন্টিস্টে হচ্ছে 10 ATM, সর্বোচ্চ 10 ATM যদি আপনি রাখেন, তাহলে কিন্তু অবশ্যই বাস্তবে আদর্শ আচরণ করবে। কমাইলে ভালো, 10 যে কমান, বেশি ভালো, অতি উত্তম। 9 করেন, 8 করেন, 7 করেন, 1 করেন, 0 করেন, অতি উত্তম, আদর্শের জন্য উপযোগী। কিন্তু 10-এর উপরে আপনি যেতে পারবেন না। 10 ATM এর উপরে গেলে কিন্তু তখন চাপ বেড়ে যাবে, তখন অণুগুলো আর কাছে চলে আসবে। তখন এটা পরিবেশটা কার হবে? তখন বলো, পরিবেশটা তখন কার অনুকূল হবে? বলো। বাস্তব গ্যাসের। এই তো বুঝে গেছো, এই তো বুঝে গেছো। তাহলে অনূর্ধ্ব 10 আপনি 10-এর উপরে যেতে পারবেন না। 10-এর উপরে গেলে কিন্তু পুরো বাস্তবের আচরণ করবে, কারণ ওগুলো কাছে চলে আসবে। তখন ট্রাকশন বাড়বে, আকর্ষণ বাড়বে, তখন যেটা অনুকূলটা পরিবেশটা থাকবে বাস্তব গ্যাসের পরিবেশ। আর 10-এর নিচে থাকেন, 10 থাকেন, তাহলে মোটামুটি চাপটা কম থাকে, অন্য দূরে থাকবে, ট্রাকশন থাকবে না। ট্রাকশন না থাকা মানে এটি অবশ্যই আদর্শ পরিবেশ সৃষ্টি করা।
আমি বুঝতে পারছি? জি স্যার। আবরার, আবরার তুমি কিছু বলছো না কেন? আবরার তুমি বুঝতেছো? আবরার কিছু প্রশ্ন নাই স্যার আজকে? বুঝতেছি, আমি একটু না স্যার আপনার অসুস্থ তো এই জন্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, না প্রশ্ন করা যাবে, অসুস্থ হলে একটু প্রশ্ন করা যাবে অন্তত। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি প্রশ্ন করাই যেটা বলতেছি, প্রশ্ন করছো না, কিছু বলতেছো না। আচ্ছা এই যেটা একটু বলতে চাচ্ছিলাম, আমি এগুলো মুখস্থ করি নাই, তুই যা ইচ্ছে তাই করতে পারবো, যা ইচ্ছে তাই প্রশ্ন করতে, আমি কখনো এগুলো মুখস্থ করিনি, আমার মুখস্থ হলে মনে থাকে না। শোনো এবার যেটা বলতে চাচ্ছিলাম, এবার এখন একটা কথা আছে, অধীর সংকোচনশীল, কম সংকোচনশীল, এটা তল রূপান্তর করা সহজ, তাকে তল রূপান্তর কঠিন, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে ওখানে। আমরা একটু ওখানে যাবো, একটু দেখি এই জায়গাগুলো আবার কি জিনিস দেখি। আচ্ছা বলো, তুমি যদি গ্যাসকে তলে রূপান্তর করতে চাও, তুমি যদি গ্যাসকে তলে রূপান্তর করতে চাও, তুমি যদি গ্যাসকে তলে রূপান্তর করতে চাও, আকর্ষণ বাড়াইতে হবে না কমাইতে হবে বলো? বাড়াতে হবে। বাড়াইতে হবে। আচ্ছা বলো, আচ্ছা বলো, তাহলে যে সমস্ত গ্যাসগুলি মধ্যে আগে থেকে একটু আকর্ষণ আছে, ব্যাপন কম, যে সমস্ত আচ্ছা বলো, আকর্ষণ বাড়াইতে হবে, আকর্ষণ বাড়াইতে হলে অণুকে কাছে আনতে হবে না দূরে নিতে হবে বলো? কাছে আনতে হবে। চিন্তা করে কাছে বলো। আনতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অণুগুলো যদি কাছে আনি, এই ঘটনাটা কি বলা হয়, সংকোচন না প্রসারণ? সংকোচন। সংকোচন। হ্যাঁ হ্যাঁ, সংকোচন যদি করো তো অণুর মধ্যে কাছে আসবে, কাছে আসলে আকর্ষণ জন্ম হবে, আকর্ষণ জন্ম গ্যাস তল করা সহজ হবে, কারণ গ্যাসের চেয়ে তল আকর্ষণ বেশি। তাহলে বলো কোন গ্যাসগুলো বেশি সংকোচনশীল, যাদের সংকোচন করা সম্ভব বেশি, দ্রুত সংকোচন করা যায়, কোন গ্যাসকে? যে গ্যাসের ব্যাপন বেশি না ব্যাপন কম? ব্যাপন কম। ব্যাপন কম, ভেরি গুড, ব্যাপন কম। যে গ্যাসের ব্যাপন কম তারা কাছে থাকে, কাছে থাকলে ওদের মধ্যে আকর্ষণ একটু থাকে, আকর্ষণ একটু থাকলে তার চাপ দিয়ে আরো আরো কাছে আনা সম্ভব হয়। তাহলে সেই গ্যাসগুলো বেশি সংকোচনশীল যাদের ব্যাপন কম। ক্লিয়ার? সেই গ্যাসগুলো সংকোচন করা সহজ যাদের ব্যাপন কম, কারণ যাদের ব্যাপন কম তারা কাছে থাকে, কাছে থাকলে একটু আকর্ষণ আগে থেকে থাকে, ফলে চাপ দিয়ে আরো কাছে আনা যায়। তোমাকে একটু বুঝতে পারছি আমি? জি স্যার। এবার বলো কোন গ্যাসগুলির ব্যাপন কম, কোনটা বেশি বলো আগে? কোনটা ব্যাপন কম, কোনটা ব্যাপন যাদের বেশি? এখানে এখানে ভর যাদের বেশি। আণবিক ভর বেশি। আণবিক বেশি, কাদের আণবিক বেশি নাম বলো? কার্বন ডাই কার্বন অক্সাইড। ডাই অক্সাইড, কার্বন নাইট্রোজেন, ডাইঅক্সাইড। অক্সিজেন। ভেরি গুড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, যাদের ব্যাপন কম, আণবিক ভর বেশি, চলাফেরা করতে পারে কম, ফলে এদের অণুর মধ্যে আকর্ষণ বেশি না কম? আকর্ষণ বেশি না কম? অপেক্ষাকৃত বেশি। বেশি। আচ্ছা আকর্ষণ বেশি হলে তাদেরকে কাছে আনা সহজ না কঠিন? স্যার সহজ। সহজ। আচ্ছা কাছে আনা সহজ মানে কি, সংকোচন করা সহজ নাকি কঠিন? সহজ। স্যার সহজ। সহজ। আচ্ছা তাহলে তাহলে কি এইসব গ্যাসকে বলা যায় তারা অধিক সংকোচনশীল বলা যায়? জি স্যার বলা যায়। বলা যায়। তাহলে তাহলে এটা বলা যায় যে যে গ্যাসগুলো যেটা মানে একের চেয়ে কম, একের চেয়ে কম, তারা অধিক সংকোচনশীল বলা যায়? জি স্যার। স্যার বলা যায়। বলা যায়। তাহলে তাহলে তুমি বলো যারা অধিক সংকোচনশীল তাদেরকে তল রূপান্তর করা সহজ না কঠিন? স্যার সহজ। 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 এই জায়গাটা পরিষ্কার? জি এই জায়গাটা স্যার। পরিষ্কার কিনা, স্বচ্ছ পানির মতো পরিষ্কার? আচ্ছা এই জায়গাটা স্বচ্ছ পানির মতো পরিষ্কার হইতে হবে জায়গাটা। এবার আমি একটু উপরে যাব, উপরে এদের আণবিক কম না বেশি, আণবিক কম না বেশি বলতে আণবিক কম না বেশি? কম। 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 এদের ব্যাপন বেশি না কম? এদের ব্যাপন বেশি না কম? বেশি। বেশি। বেশি।
বেশি। তাই এদেরকে কাছে আনা সহজটা কঠিন। কঠিন কঠিন আচ্ছা, এটাকে কম সংকোচনশীল বেশি সংকোচনশীল এরা? কম কম সংকোচনশীল। কম সংকোচনশীল কম সংকোচনশীল। তাহলে কম সংকোচনশীল। কম সংকোচনশীল হলে তাদেরকে তল রূপান্তর করা সহজটা কঠিন। কঠিন কঠিন। কঠিন। ভালোই উত্তর দিচ্ছ, ভালোই উত্তর দিচ্ছ, ভালোই রিপ্লাই করছো। তাহলে একটা কথা বলো, যে সমস্ত গ্যাসের ক্ষেত্রে জেড এর মান একের চেয়ে বেশি তারা বেশি সংকোচনশীল, না যাদের চেয়ে কম, যাদের মান একের চেয়ে কম যাদের তারা মান বেশি একের সংকোচনশীল? চেয়ে কম একের চেয়ে কম হুম, তারা সংকোচনশীল। আচ্ছা, মানে সংকোচন করা যায়, কাছে আনা যায় আর কি, সংকোচন করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তার তল রূপান্তর করা সহজ। আর যাদের মান যাদের একের চেয়ে কম। ক্ষেত্রে হাইড্রোজেন জেড হিলিয়াম এর মান একের চেয়ে কম কম। না তাদের নাম বলো, অসুবিধা কি? এগুলো নাম বলো তাদের। কার্বন কার্বন ডাইঅক্সাইড ডাইঅক্সাইড নাম বলো। নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে, নাইট্রোজেন এবং অক্সিজেন ঠিক আছে। এইবার আমি যেটা লিখছি একটু মনে মনে রিডিং পড়তে মনে মনে কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করো তো, আমি একটু জানতে চাই কি প্রশ্ন আছে। যেটা লিখাইছি গ্রাফ সহ, এটা সহ, এটা একটু মনে মনে রিডিং পড়ে, মনে মনে রিডিং পরে আমাকে একটু বলো কোন জায়গায় তোমার ল্যাকিংসটা আছে। খাতা মনে মনে রিডিং পড়ো মনে মনে। পুরোটাই আমাকে বক্ররেখা, শুধু পিভি চার জেট লিখছি, কম্প্রোজিল ফ্যাক্টরটা নিয়ে আসছি, পেশন গুণাঙ্ক শুধু। বলো কোথায় সমস্যা, বলো। রামিসা কই? রামিসা, জি স্যার। রামিসা অনুষ্ঠান আছে বোধহয়, ও তোমার বিয়ে বলে। এক কেন বলবেন?